আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের সকলের দোয়ায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়টির নাম খনিজ সম্পদ জীবাশ্ম। শিক্ষার্থীরা, তোমরা জানো এই ক্লাসটি আমার এই অধ্যায়ের উপর চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব পলিমার সম্পর্কে। পলিমার মানে প্লাস্টিক, পলিমারকরণ বিক্রিয়া। এই যে প্লাস্টিক এক ধরনের পলিমার। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পলিমার, সংযোজন বা দ্রুত পলিমার, ঘনীভবন পলিমার, প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার এবং সর্বশেষ আমরা আলোচনা করব প্লাস্টিক ব্যবহারের সুবিধা এবং অসুবিধা ও আমাদের করণীয় কী। শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের আজকের প্রথম বিষয় হচ্ছে পলিমার কাকে বলে। পলিমার কাকে বলে শিখে নেই। যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর একত্রিত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে, সেই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় অনেকগুলো ক্ষুদ্র অণু একত্রিত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। এই পলিমারকরণ বিক্রিয়ায় যে ক্ষুদ্র অণুগুলো অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি মনোমার, এবং এই মনোমারগুলো যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাদেরকে আমরা বলি পলিমার। এক একটি অণুকে আমরা বলি মনোমার, দুটো ক্ষুদ্র অণুকে আমরা বলি ডাইমার, তিনটি ক্ষুদ্র অণু যুক্ত হলে আমরা তাকে বলি ট্রাইমার, এবং এভাবে অনেকগুলো মনোমার যখন যুক্ত হয় তখন আমরা তাকে বলি পলিমার। আমরা যে খাদ্য গ্রহণ করি, আমাদের খাদ্যের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন, এবং এই প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিডের একটি পলিমার। তার মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রে মিলিত হয়ে তৈরি হয় প্রোটিন। তাহলে চলো আমরা পলিমার সম্পর্কে বিস্তারিত আলোচনায় চলে যাই। পলিমার গঠন প্রকৃতি অনুযায়ী দু প্রকার। একটা হচ্ছে সংযোজন বা দ্রুত পলিমার, এবং আরও একটি হচ্ছে ঘনীভবন পলিমার। একটি হচ্ছে সংযোজন বা দ্রুত পলিমার এবং আরেকটি হচ্ছে ঘনীভবন পলিমার। দেখো, পলিমারকরণ বিক্রিয়ায় যখন মনোমারগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয় দীর্ঘ শিকল বিশিষ্ট একটি যৌগ তৈরি করে, এবং এই সংযোজন বিক্রিয়াকে বলা হয় সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। তার মানে এক্ষেত্রে কী করছে, একাধিক মনোমারগুলো সরাসরি যুক্ত হয়ে পলিমার তৈরি করছে, এটাকে আমরা বলছি সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। আমরা উদাহরণে চলে যাব। সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা যে উদাহরণটি প্রথমে দেখতে পাবে সেটা হচ্ছে এটা। দেখো শিক্ষার্থীরা, আমরা হোয়াইট বোর্ডে যে যৌগটির নাম লিখলাম সেটি হচ্ছে ইথিন। এই ইথিনের এখানে একটি অণু আছে, আমরা যদি এন দিয়ে দেই তার মানে অসংখ্য অণু। এই অসংখ্য অণু ইথিনের যখন আমরা সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপে 1000 ATM চাপে আমরা যদি এটাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রদান করি সামান্য অক্সিজেন, তার মানে ইথিনের অণুগুলোকে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করলে উৎপন্ন হয় পলিথিন, CH2CH2N। এখানে শিক্ষার্থীরা দেখে নাও আমরা কি করছি। আমরা যখনই তাপ প্রদান করছি এই যে মনোমারগুলোর মধ্যে যে দ্বিবন্ধনটি আছে সে দ্বিবন্ধনগুলো সব ভেঙে যাবে। ভেঙে যেয়ে তারা কি করবে, বৃহৎ শিকল তৈরি করবে। এই N সংখ্যক মনোমার নিজেরা একে অপরের সাথে বন্ধন গঠন করে দীর্ঘ শিকল তৈরি করবে। এই দীর্ঘ শিকলটাকে আমরা বলছি পলিমার। যদি আমরা ইথিনের পলিমার তৈরি করি সেটা বলা হবে পলিথিন। মূলত
এটাই হচ্ছে পলিথিনের সংকেত। এখানে এন দিয়ে বোঝানো হয়েছে। এরকম এক একটা ইথিনের যে ইথিন থেকে যে পলিমার আসতেছিল, প্রত্যেকটা ইথিন মনোমারের দ্বিবন্ধনগুলো ভেঙে যাবে এবং এরা দীর্ঘ শিকল গঠন করবে, ফলে গঠিত হবে পলিথিন, যেটা একটি পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমরা কিভাবে করলাম? বললাম ইথিনের সঙ্গে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন হয়? পলিথিন উৎপন্ন হয়। এবার চলো আমরা পলিপ্রোপিন তৈরি দেখব। পলিপ্রোপিন, এবার আমরা আলোচনা যাব পলিপ্রোপিন তৈরি। পলিপ্রোপিন তৈরি করার জন্য আমাদের মনোমার হিসেবে ব্যবহার করব প্রোপিনকে। প্রোপিনের সংকেতটা দেখে নেই, CH3 CH2, এখানে দ্বিবন্ধন, এখানে 3টি কার্বন আছে, এর জন্য প্রোপিন। এটা পলিপ্রোপিন, কারণ এখানে N সংখ্যক আমরা কি নিব? আমরা N সংখ্যক প্রোপিন নিয়েছি, এটার নাম হচ্ছে পলিপ্রোপিন। এই যে পলিপ্রোপিন, এটার মধ্যে যদি আমরা টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, পলিপ্রোপিনকে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 বায়ুমণ্ডলীয় চাপে এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করি। পলিপ্রোপিনকে আমরা যদি কি করি? টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, টাইটানিয়াম ক্লোরাইড, এখানে একটা কথা বলে দিই, টাইটানিয়াম ক্লোরাইড একাধিক সংকেত হতে পারে। টাইটানিয়াম ডাইক্লোরাইড, টাইটানিয়াম ট্রাইক্লোরাইড, টাইটানিয়াম টেট্রাক্লোরাইড, এভাবে একাধিক সংকেত হতে পারে। টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা যদি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করি এবং 140 ATM চাপ মানে বায়ুমণ্ডলীয় চাপ প্রদান করি, তাহলে উৎপন্ন হবে যে যৌগটা, সেটা হচ্ছে পলিপ্রোপিন। আমরা কি করছি? N সংখ্যক প্রোপিনকে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা তাপ প্রয়োগ করব 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপ প্রয়োগ করব 140 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে উৎপন্ন হবে পলিপ্রোপিনটা কি হবে? জাস্ট এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধনটা যদি ভেঙে যায় তখন এটা এভাবে লেখা যাবে, CH3 CH2, এই দুই পাশে দুটো করে বন্ধন ফাঁকা হয়ে যাবে এবং এখানে N দিয়ে দিব। এটা হচ্ছে পলিপ্রোপিন। পলিপ্রোপিন তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? ব্যবহার করেছিলাম প্রোপিনটা। N সংখ্যক প্রোপিন নিয়ে আমরা বিক্রিয়া করলাম টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 140 বায়ুমণ্ডলীয় চাপে তৈরি হলো পলিপ্রোপিন। এবার আমরা তৈরি করব হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এর আগে জেনে নেই পলিপ্রোপিন কি কি কাজে ব্যবহৃত হয়। পলিপ্রোপিন পলিথিনের চেয়ে শক্ত। আমরা এর আগে যে তৈরি করেছিলাম পলিথিন, সেই পলিথিনের থেকে পলিপ্রোপিন কিন্তু শক্ত ধরনের এবং এটা দ্বারা আমরা দড়ি, পাইপ, কার্পেট যেগুলো দেখো প্লাস্টিকের, এগুলো সবই তৈরি হয় পলিপ্রোপিন দিয়ে। চলো এবার আমরা চলে যাই পলিভিনাইল ক্লোরাইড। আমরা এবার তৈরি করব PVC, পলিভিনাইল ক্লোরাইড, সংক্ষেপে আমরা বলি PVC, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ভিনাইল ক্লোরাইডের সংকেতটা দেখে নেই, CH2 CHCl, CH2 দ্বিবন্ধন CHCl, যাকে আমরা বলি ভিনাইল ক্লোরাইড। N সংখ্যক ভিনাইল ক্লোরাইড নিব। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি পলিভিনাইল ক্লোরাইড তৈরি করার জন্য আমরা ব্যবহার করতেছি ভিনাইল ক্লোরাইড N সংখ্যক। আমরা কি কি প্রভাবের উপস্থিত করব? উচ্চ তাপ এবং উচ্চ চাপে
উচ্চ তাপ এবং উচ্চ চাপে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটি সংঘটিত করব। জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় আমাদের উৎপন্ন হবে পলিভিনাইল ক্লোরাইড। জাস্ট দ্বিবন্ধনটা ভেঙে যাবে, CH2 CHCl n সংখ্যক, এটার নাম পলিভিনাইল ক্লোরাইড। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ভিনাইল ক্লোরাইড থেকে কীভাবে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায়। এক্ষেত্রে আমরা বলেই দিয়েছিলাম জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে ভিনাইল ক্লোরাইডের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপ প্রয়োগ করলে উৎপন্ন হয় PVC বা পলিভিনাইল ক্লোরাইড। আমরা তিনটা সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া দেখলাম, দ্রুত সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বা দ্রুত পলিমারকরণ বিক্রিয়া। আমরা বলেছিলাম যে গঠনগত দিক দিয়ে, গঠন প্রকৃতির দিক দিয়ে পলিমার মূলত দু প্রকার, সংযোজন পলিমারকরণ বা দ্রুত পলিমারকরণ এবং ঘনীভবন পলিমারকরণ। এবার আমরা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা প্রথমে আমাদের জানতে হবে যে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে। মূলত আমরা এই যে বিক্রিয়াগুলো দেখলাম, এক্ষেত্রে আমরা কি দেখলাম যে মনোমারগুলো সরাসরি সংযোজিত হয়ে তৈরি করেছিল পলিমার, কিন্তু এই ক্ষেত্রে আমরা জানবো ঘনীভবন পলিমারের ক্ষেত্রে যে যখন মনোমারগুলো একাধিক মনোমার যুক্ত হবে তখন এই মনোমারগুলো থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানিকে তারা কি করবে, অপসারিত করে একটি পলিমার তৈরি করবে। এটাকে বলা হয় ঘনীভবন পলিমার। আবার বলে দিচ্ছি, কি বললাম, মনোমার একাধিক মনোমার যুক্ত হয়েই পলিমার তৈরি হয়, আমরা এটা জেনেছি একটু আগেই। তার মানে এই যে একাধিক মনোমারগুলো যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার সময় যদি বিক্রিয়া স্থল থেকে পানি এবং কার্বন ডাই অক্সাইড অপসারিত হয় তাহলে যে পলিমার তৈরি হবে সেই বিক্রিয়াকে বলা হবে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। আমরা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার জন্য যে উদাহরণটি লক্ষ্য করব সেটা হচ্ছে নাইলন 66 তৈরি, নাইলন 66 উৎপাদনের বিক্রিয়াটি। বিক্রিয়াটি খুব 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 বেশি ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া, সুতরাং তোমাদের খুব মনোযোগ সহকারে এই বিক্রিয়াটি বারবার করতে হবে। পরীক্ষায় 2 মার্কের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া এটি। এই বিক্রিয়ার জন্য নাইলন 66 উৎপাদন করার জন্য আমরা দুটো যৌগ ব্যবহার করব। একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন বিক্রিয়া করব। তাহলে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের বিক্রিয়ায় যদি আমরা টাইটানিয়াম অক্সাইড ব্যবহার করি, টাইটানিয়াম অক্সাইড ব্যবহার করে তাপ প্রদান করি তাহলে উৎপন্ন হবে নাইলন 66। চলো আমরা আগে অ্যাডিপিক অ্যাসিডের সংকেতটা দেখে নেই। HOOC CH2 হোল 4 COOH, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এখানে আমরা অবশ্যই বিক্রিয়ায় n সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড ব্যবহার করব। HOOC CH2 হোল 4 বন্ড COOH, এটাকে আমরা বলছি অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে আমরা বিক্রিয়া করব বলেছিলাম হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। NH2 CH2 হোল 6 NH2, এই যৌগটির নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সহজে মনে রাখার উপায় বলে দিচ্ছি যে নাম কিভাবে মনে রাখবো। এটাকে বলা হয় অ্যামিন, অ্যামিনোমূলক, অ্যামিনোমূলক। তাহলে এখানে কয়টা অ্যামিনোমূলক আছে? 2টা। আর এখানে CH2 কে বলা হয়, আমরা জানি CH4 কে আমরা বলি মিথেন, CH3 কে আমরা বলি মিথাইল। আমরা যদি CH2 ব্যবহার করি তাকে বলা হয় মিথিলিন। তাহলে CH2 হচ্ছে মিথিলিন, কয়টা আছে?
6টা, হেক্সামিথিলিন 2টা অ্যামিনোমূলক ডাই অ্যামিন, তাহলে এই জোড়ার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাই অ্যামিন, হেক্সামিথিলিন ডাই অ্যামিন, হেক্সামিথিলিন ডাই অ্যামিন। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমরা মনে রাখবো, আমাদের বইয়ে খেয়াল করে দেখবে, আমাদের বইয়ে এই যে নাইলন 6,6 উৎপাদন বিক্রিয়া দেওয়া আছে সেখানে যৌগগুলোর নাম ভুল দেওয়া আছে। হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের নিচে দেওয়া আছে অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিডের নিচে দেওয়া আছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এটা আমরা সবাই বই খুলে এখনই কারেকশনটা করে নিব, কারণ অনেকে তোমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাও যে এটা কিভাবে অ্যাসিড হয় বা এটা কিভাবে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন হয়। মূলত যৌগের নামটা ভুল দেওয়া আছে বইয়ে, এটা কারেকশন করে নিতে হবে সবার। আমরা বলেছিলাম টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে, TiO2 এর উপস্থিতিতে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে উৎপন্ন হবে নাইলন 6,6। মূলত বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় আমরা বলেছিলাম পানি অপসারিত হয়। আমরা এখানে N সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিন ব্যবহার করছি, N সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড ব্যবহার করছি। প্রতিটা যৌগ থেকে দেখো এখান থেকে এই OH-টা সরে যাবে, এখান থেকে OH-টা সরে যাবে, এখান থেকে একটি হাইড্রোজেন চলে আসবে এই OH এর সঙ্গে, আবার এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে আরও একটি অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে। যেহেতু এখানে অসংখ্য অ্যাডিপিক অ্যাসিড এবং অসংখ্য হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আছে, চিন্তা করে দেখো এই পাশে একটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন রয়েছে, এই জায়গায় আছে অ্যাডিপিক অ্যাসিড, এখানে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এখানে আরও একটি মনে করো অ্যাডিপিক অ্যাসিড, এরকম একটার পর একটা যুক্ত হয়েই তৈরি হচ্ছে নাইলন 6,6 পলিমার। এক্ষেত্রে এই OH চলে গেলে থাকছে কি, খুব খেয়াল করে দেখো, বন্ধন ফাঁকা হয়ে যাচ্ছে, থাকছে OC, তারপরে CH4, এটার কোনো CH2 এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, CO, এই OH-টা চলে যাচ্ছে কার সঙ্গে আমরা বলছি এখান থেকে NH2 কে আমরা এভাবে পরবর্তীতে লিখতে পারি চাইলে HNH, তার মানে NH2 কে আমি ভেঙে কেন লিখলাম, এই OH কে এই H-টার সঙ্গে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে এবং CO এর সাথে যুক্ত হবে NHCH2 এবং এখানে আবার হবে NH, এখান থেকে একটা H আবার চলে যাবে পরবর্তী অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে এবং পুরোটুক তৈরি হবে নাইলন 6,6 এবং এটা পানি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পলিমারকরণ বিক্রিয়াস্থল থেকে পানিকে অপসারণ করে দিয়েছে, সেই বিক্রিয়াকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তারপর নাইলন 6 উৎপাদন একটি ঘনভবন পলিমারকরণ বিক্রিয়া। বিক্রিয়াটি আমি আগেও বলেছিলাম খুব 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 বেশি ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া, সুতরাং আমাদের বিক্রিয়াটি খুব ভালো করে শিখতে হবে। এর জন্য পুনরায় আলোচনা বলে দিচ্ছি, অ্যাডিপিক অ্যাসিড হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সঙ্গে বিক্রিয়া করবে। অ্যাডিপিক অ্যাসিডের অনেকগুলো অণু হেক্সামিথিলিন ডাইঅ্যামিন অনেকগুলো অণুর সাথে যখন যুক্ত হবে তখন উৎপন্ন হবে নাইলন 6,6 টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায়। শিক্ষার্থীরা, আমরা ঘনীভবন পলিমার, দ্রুত পলিমারকরণ বিক্রিয়া এবং পলিমার কাকে বলে সঙ্গে জেনেছিলাম। এবার আমরা জানব প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমার সম্পর্কে। এই যে প্রাকৃতিক পলিমার, প্রাকৃতিক মানে আমরা জানি যেটা প্রকৃতিতে পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাকৃতিক পলিমারকরণ বিক্রিয়া। এই প্রকৃতিতে কি কি পলিমার পাওয়া যায় দেখো, আমরা গাছ থেকে রাবার পাই, আমাদের বইয়ে দেখা প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়, যেমন উদ্ভিদের সেলুলোজ ও স্টার্চ দুটোই প্রাকৃতিক পলিমার যা বহু সংখ্যক গ্লুকোজ অণু থেকে তৈরি হয়। তার মানে অনেকগুলো গ্লুকোজ মনোমার মিশ্রিত হয়েই তৈরি হয় সেলুলোজ ও স্টার্চ পলিমার, যেটা উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, এটা প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, সুতরাং এটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। এছাড়াও দেখো প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের একটি পলিমার। একটু আগে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে আমাদের যে খাদ্যের মূল উপাদান প্রোটিন, সেই প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটি পলিমার। রাবার গাছের কষ, আমরা রাবার গাছ তোমরা যদি কেউ দেখে থাকো, রাবার গাছকে একটু কেটে দিলেই ওখান থেকে কষ বের হয়, যেটা এক ধরনের পলিমার। এই যে রাবার গাছের কষ, এটাও হচ্ছে প্রাকৃতিক পলিমার। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট ও টাঙ্গাইল জেলায় রাবার চাষ করা হয় এবং প্রাকৃতিক রাবারের চেয়ে বহুগুণ বেশি প্লাস্টিক শিল্প কারখানায় সংশ্লেষণ করা হয়। যে সকল জিনিস শিল্প কারখানায় করা হয় সেটা তো আর প্রাকৃতিক পলিমার না, সেটা কি পলিমার? সেটা হচ্ছে কৃত্রিম পলিমার। এবার আমরা আলোচনা যাব কৃত্রিম পলিমার সম্পর্কে। এতক্ষণ আমরা শিখলাম প্রাকৃতিক পলিমার সম্পর্কে।
এবার কৃত্রিম পলিমার দেখো, আমরা যে বাসায় বিভিন্ন প্লাস্টিকের বাটি, আমরা প্লাস্টিকের চামচ, আমরা প্লাস্টিকের বল ব্যবহার করি, বালতি ব্যবহার করি, চেয়ার ব্যবহার করি, প্লাস্টিকের যাই ব্যবহার করি, সবই হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা। এই যে কৃত্রিম তৈরি করতেছি, এটা কিভাবে করে দেখো, শক্ত, হালকা, সস্তা এবং যে কোনো পছন্দসই রঙের প্লাস্টিক পাওয়া যায়। আমরা দেখি, দেখো যে আমরা লাল বল, কালো, হলুদ, বিভিন্ন রঙের যে প্লাস্টিকগুলো পাই, যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়, এগুলো কিন্তু অনেক হালকা হয়, সস্তা হয়। এই কারণে আমরা কি করি, ব্যবহার করি, যেগুলো কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। দেখো যে প্লাস্টিকে শুধু মানে ছোট হয় তা না, আমরা প্লাস্টিকের অনেক বড় বড় জিনিসও এখন ব্যবহার করি। পানি ট্যাঙ্কিগুলো দেখো অনেক বড় হয়, অনেক ভারী হয়, সেটাও কিন্তু প্লাস্টিকের হয়ে থাকে। সুতরাং এগুলো সবই হচ্ছে কৃত্রিম পলিমার। তাহলে আমরা জানলাম কৃত্রিম পলিমার কি, প্রাকৃতিক পলিমার কি, এগুলো থেকে আমরা অ্যান্সার চাইলেই করতে পারবো। এবার এক নজরে আমরা দেখে নিব বিভিন্ন ধরনের পলিমার, তার ধর্ম ও ব্যবহার। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে আমি এখন দিয়ে দিচ্ছি ছকটি, যে বিভিন্ন ধরনের পলিমার, তার ধর্ম ও ব্যবহার একত্রে দেওয়া আছে। তোমাদের বইয়েও দেওয়া আছে, বইয়ের পৃষ্ঠায় দেওয়া আছে। আমি তারপরে এখানে শো করে দিলাম, তোমরা এখানে ধাপে ধাপে কোনটা থেকে কি উৎপন্ন হচ্ছে, কোনটার মনোমার কি, মনোমারের সংকেত, পলিমারের ধর্ম এবং ব্যবহার সব পেয়ে যাচ্ছ। এটা ভালো করে দেখে নাও এবং তোমরা বই থেকেও টুকে নিতে পারো, আমার এখান থেকেও দেখে নিতে পারো। এভাবে আমরা এটা ছকটা অবশ্যই মুখস্থ করে নিব। এখান থেকে আমরা 1 বা 2 মার্কের কোশ্চেন অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা এবার দেখলাম যে একটা পলিমারগুলোর ব্যবহার, মনোমার এবং তাদের ধর্ম সম্পর্কে আলোচনা জানলাম। এবার আমাদের সর্বশেষ অংশ, যে প্লাস্টিক আমরা ব্যবহার করি, এই প্লাস্টিক ব্যবহারের সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি, এটা সম্পর্কে আমরা আগে আলোচনা করব। প্লাস্টিক ব্যবহারের সুবিধা আমরা অনেক পেয়েছি, এটা বাস্তব জীবনে আমরা প্রতি মুহূর্তে এখন প্লাস্টিকের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। প্রায় প্রতিটা জিনিসই প্লাস্টিকের তৈরি হচ্ছে। আমরা যে বাজার করতে পলিথিন ব্যবহার করি, সেই পলিথিনের ব্যাগ, আমরা যে গ্লাস, মগ, প্লেট, বাটি, বল, তোমার পানির ট্যাঙ্কি, আমরা চেয়ার বললাম, এখন তোমার অনেক বড় বড় জিনিসও প্লাস্টিকের তৈরি হচ্ছে। প্লাস্টিকের এই যে উপাদানগুলো, এগুলো ব্যবহারের সুবিধা হচ্ছে, এগুলো সহজলভ্য হয়ে পড়েছে, ব্যবহারের সুবিধা হয়ে পড়েছে, অনেক সহজে আমরা বহন করতে পারি, যেহেতু এগুলো হালকা হয়ে থাকে, এগুলোর ব্যবহারের সুবিধা হচ্ছে এটাই। এবং দামে অনেক সস্তা, যেহেতু যে মনে করে একটি কাঠের চেয়ার অনেক ভারী হয়, সেখানে একটা প্লাস্টিকের চেয়ার অনেক হালকা হয়, এবং একটি কাঠের চেয়ারের যে দাম থাকে প্লাস্টিকের চেয়ারের তার থেকে অনেক কম মূল্য থাকে। ডাইনিং টেবিলও প্লাস্টিকের হচ্ছে, সুতরাং এটা সুবিধা অনেক। এবার দেখো, আমরা জানি প্রায় প্রতিটা জিনিসেরই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। এই অসুবিধাগুলো আমরা কিভাবে ওভারকাম করব সেটা আমরা পরে যাচ্ছি। অসুবিধাগুলো কি কি? প্লাস্টিক কিন্তু আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটি সুবিধা নিয়ে এসেছে। এই সুবিধাগুলো আমাদের অসুবিধাগুলোকে নজর আন্দাজ করে দিচ্ছে। আমরা কি করতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের প্রচুর ক্ষতি করে দিচ্ছে। প্রাকৃতিকভাবে ক্ষতি করছে, আমাদের শারীরিক ক্ষতি করছে। এই প্লাস্টিকের যখনই কোনো গরম খাবার আমরা প্লাস্টিকের পাত্রে রাখবো, খাবারের সাথে গরমটা পেলেই প্লাস্টিক বিক্রিয়া করে, ফলে আমাদের ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে। প্লাস্টিক মাটিতে ফেললে সেই মাটি, ওখানে প্লাস্টিক কখনোই পচে না। এই যে পচন হয় না, এই কারণে মাটিতে থেকে যায়, পানিতে ড্রেনগুলো প্লাস্টিকের কারণে আটকে যায়, ফলে বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে যায়। এগুলো সবই কিন্তু আমাদের বড় বড় অসুবিধা। এবং আমাদের শরীরের যে জৈব ক্রিয়া, এই জৈব ক্রিয়াগুলো প্লাস্টিকের কারণে কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমরা অনেক রোগ বালাইয়ের মধ্যে পড়ে যাচ্ছি। সুতরাং প্লাস্টিক ব্যবহার যে শুধু সুবিধাই আছে তা না, এর অনেকগুলো অসুবিধাও আছে। প্লাস্টিক যখন পোড়ানো হয়, পোড়ালে কিন্তু অনেক বিষাক্ত গ্যাস নির্গত হয়, যে গ্যাসগুলো ফলে কি হতে পারে, বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ক্ষতিকর গ্যাস সৃষ্টি করছে, যেখান থেকে পরবর্তীতে আমাদের অ্যাসিড বৃষ্টিও হতে পারে। এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে আমাদের অক্সিজেনের পরিমাণের ঘাটতি দেখা দিবে। সুতরাং আমরা প্লাস্টিক জাতীয় পদার্থ যতটাই মানে ব্যবহার কমানো একটা ব্যাপার, আর ব্যবহার কমানো আমাদের পক্ষে এখন যেহেতু অসম্ভব হয়ে পড়ছে, কারণ আমরা অনেকটাই প্লাস্টিক জাতীয় পদার্থের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আমাদের কি করতে হবে, এটা পুনঃপ্রক্রিয়াজাতকরণে চলে যেতে হবে। যদি আমরা পুনঃপ্রক্রিয়াজাতকরণ করে ফেলতে পারি, তাহলে এই যে প্লাস্টিকের যে অসুবিধাগুলো আছে, এটা অনেকটা আমরা কি করতে পারবো, কমিয়ে আনতে পারবো। শিক্ষার্থীরা
তাহলে আমাদের করণীয় কি আমরা কিন্তু বুঝে ফেলেছি। আমরা যত্রতত্র প্লাস্টিক জাতীয় পদার্থ ফেলবো না, প্লাস্টিক জাতীয় পদার্থগুলোকে সংরক্ষণ করব এবং চেষ্টা করব এটা দিয়ে পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে নতুন কোনো একটি পদার্থ তৈরি করতে। তাহলেই আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকতে পারবো এবং প্লাস্টিকের যে ব্যবহার এটা আমরা খুব ভালোভাবেই করতে পারবো। শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমরা যা যা শিখলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করব। এই ক্লাসের আগের 3টি ক্লাসেও ভালো করে দেখব যে আমরা যেহেতু প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি এই অধ্যায়ের, আর এই অধ্যায়ের তেমন কিছুই বাকি নেই। আমরা 4টি ক্লাসের মাধ্যমে জৈব রসায়ন যে খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারটা সবচেয়ে যেটা কঠিন চ্যাপ্টার এটা শেষ করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ কোনো অংশ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে অথবা আমাকে মেসেঞ্জারে নক করে জানাবে। তোমরা সবাই আশা করব বাসায় নিয়মিত পড়ালেখা করবে। তোমাদের যে কোনো সময় পরীক্ষায় যে অনলাইন ভিত্তিক পরীক্ষা হবে বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে, তোমাদের পরবর্তীতে টেস্ট পরীক্ষাগুলো হবে, এসএসসি পরীক্ষার সময় মতো হয়তো বা হয়ে যাবে। তোমাদের যদি পড়ার মধ্যে না থাকো তাহলে তোমরা শিখতে পারবে না। আর তোমরা কি করবে, প্রত্যেকটা অধ্যায় লাইন বাই লাইন পড়বে, টপ টু বটম পড়বে, তাহলে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। সবাইকে আজকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।